মেয়েদের লোভ একটু বেশি হয়, মানে গহনা অলংকারের প্রতি। তবে ব্যতিক্রম থাকতেই পারে, মারধর দিও না আমাকে। তো আজকে এমন একটি গল্প বলবো যে সে মৃত্যুর পরেও শুধুমাত্র গহনা অলংকারের লোভে আবারও ফিরে এসেছিল। তো আজকে রবি ঠাকুরের একটি ছোট গল্প মণিহারা। এটি সত্যজিৎ রায়ের 3 কন্যা সিনেমার দ্বিতীয় গল্প ছিল। তো চলো গল্পে যাওয়া যাক। প্রায় সন্ধে হয়ে এসেছে, আর পরিবেশে ঠান্ডা হাওয়ার সঙ্গে শিয়ালের চিৎকার। আর এমন একটা পরিবেশে একটি লোক একটা প্রায় জরাজীর্ণ ভগ্নপ্রায় বাড়ির পাশ দিয়ে কতকটা সেই বাড়িটি প্রত্যক্ষ করতে করতে নদীর ঘাটে এসে বসে। সবে গাঁজার কলকেটা ধরানোর উপক্রম করছে, এমন সময় ঘাটের কিছু নিচের ধাপের থেকে একটি লোক মৃদু স্বরে বলে ওঠে, মশাইকে তো ঠিক চিনলাম না। সে কতকটা চমকে ওঠে। সে এতক্ষণ এখানে বসেছিল, কই লোকটা তো ছিল না। ও হয়তো বা আনখিয়ালি দেখতে পায়নি। তো সেই চাদর মুড়ি দেওয়া আগন্তুকের সঙ্গে এই লোকটি একটু পরিচিত হয়ে নেয় যে তার নাম গোবিন্দলাল চক্রবর্তী, যে তিনি গত 20 বছর ধরে এই অঞ্চলেই আছেন। সে এখানকার এক স্কুলে মাস্টারি করে। তো গোবিন্দ ওই লোকটিকে জিজ্ঞাসা করে যে আপনি এই ভোর সন্ধেবেলা এখানে কি করছেন? এই বাড়ি সহ এই জায়গাটার বেশ বদনাম আছে, আপনার কি ভূতের ভয় নেই? তো ওই চাদর মুড়ি দেওয়া লোকটি বলে, না। তা আপনি এখানে কি করছেন? গোবিন্দবাবু বলেন তার ভূত অপদেবতা নিয়ে একটু কৌতূহল আছে। সে বেশ কয়েক বছর ধরে ওই ভগ্নপ্রায় বাড়ির রিসার্চ করেছেন। ওই বাড়িতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেটা তিনি তার একটা খাতায় লিপিবদ্ধ করেছেন। তো গোবিন্দ ওই লোকটিকে বলে যে আপনি ওই বাড়ির গল্প শুনবেন। তো লোকটি সম্মতি জানায়। 20 বছর আগে ফণীভূষণ সাহা ও তার স্ত্রী মণিমালিকাকে সঙ্গে নিয়ে তাদের এই মানিকপুরের বাড়িতে আসে। ফণীভূষণ তার স্ত্রী মণিকে খুবই ভালোবাসত, আর সেও চাইতো তার স্ত্রী তাকে তার মতো করেই সবটা দিয়ে ভালোবাসে, কিন্তু এতে মণির যেন কিছুটা ভাগে কম পড়ে। তো ফণীভূষণ মণিকে বলে, তোমার যদি এখানকার বাড়িতে সমস্যা হয় তা আমরা কলকাতার বাড়িতেই চলে যেতে পারি। কিন্তু মণি বলে না 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 না, তার এখানেই ভালো লেগেছে, সে এখান থেকে আর কোথাও যাবে না। তো ফণীভূষণ তার কাকার সম্পত্তি স্বরূপ এই বাড়িটা সে পেয়েছে। তো সেখানে তার কাকিমার ছবি ছিল। তো সেটা দেখে ফণীভূষণ মণিকে বলে যে তার কাকিমা অনেক সুন্দরী ছিল। মণি বলে, ওর গায়ে দেখো কত গহনা, আর গহনা পরলেই সব মেয়েকেই সুন্দর লাগে। ফণীভূষণ মণিকে বলে, তোমাকে গহনা ছাড়াও ভালো লাগে। তো এই কথায় মণি যেন কতকটা কুণ্ঠিত বোধ করে। সে বলে, তাহলে তুমি কি আর আমাকে গহনা দেবে না? ফণীভূষণ বলে, হ্যাঁ অবশ্যই দেব, তার বদলে আমাকে একটু ভালোবাসলেই হবে। তো এখানে লেখক মানে গোবিন্দ নারী চরিত্রের বিষয়ে একটা ভালো কথা বলে, আমাকে একটু ভালোবেসো বলে কোনো স্ত্রীর ভালোবাসা কখনোই পাওয়া যায় না। এখানে শিষ্টাচার অপেক্ষা বর্বরতাই অধিক কার্যকরী। স্ত্রী জাতি কাঁচা আম, কাঁচা লঙ্কা ও কড়া স্বামী ভালোবাসে। শিঙে শান দেওয়ার জন্য হরিণ খোঁজে শক্ত গাছের গুড়ি, কলা গাছে সে শিং বসে সুখ পায় না। তো এর কয়েকদিন পর দুপুরবেলা হঠাৎ মণির এক দূরসম্পর্কের ভাই আসে। এর নাম মধুসূদন। সে বলে যে ফণীভূষণকে বলে তার একটা কাজের ব্যবস্থা করে দিতে। সে খুব অসহায়, কিন্তু মধুসূদনকে দেখে মণি একদমই খুশি হয় না। সে যেন কতকটা ভয় পেয়ে গেছে এবং তাকে দুচ্ছাই করতে থাকে। মণি বলে সে কোনো সাহায্য করতে পারবে না এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। তো এরপরে যখন ফণীভূষণ বাড়িতে আসে, মণি তার সামনে পুরো গা ভর্তি গহনা পরে তার সামনে আসে, আর সে কত সুন্দর করে ঘর গুছিয়েছে সেটা ফণীভূষণকে দেখায়, আর বলে সারাদিন তো সময় কাটে না একা একা, তাই এইসবই করি। ফণীভূষণ বলে, ও আচ্ছা, তাহলে চলো আমরা কলকাতাতেই ফিরে যাই। কিন্তু মণি কোনো মতেই কলকাতায় যেতে চায় না। আসলে এর পিছনে একটা কারণ আছে। তাদের এই প্রায় 10 বছরের বিবাহিত জীবন, তাদের এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আর এখনকার সময়টাই কি হয়, আর তখনকার সময় তো বুঝতেই পারছো, পরিবার আত্মীয় স্বজনের কাছে কত মুখ ঝামটা শুনতে হতো। আর এই জন্যই মণি কলকাতায় ফিরতে চায় না, কারণ ওখানে তাদের পরিবার আছে। তাই মণির মনে কোথাও না কোথাও পরিবার তো আছেই, তার সঙ্গে মণি এও ভাবতো তার স্বামীও হয়তো তাকে খারাপ ভাবে। কিন্তু ফণীভূষণ ঠিক এমন প্রকৃতির নয়। সে মণিকে বুঝতো এবং তাকে খুবই ভালোবাসে। আর ওই জন্যই তো তার দুঃসম্পর্কের ভাই মধুসূদনকে সে একটা কাজ জোগাড় করে দিয়েছে। এটা শুনে মণি চমকে যায়। আসলে মধুসূদন ফেরার সময় ফণীভূষণের সঙ্গে তার দেখা হয় এবং তাদের মধ্যে কথা হওয়ায় ফণীভূষণ তার কষ্টটা বোঝে এবং তাকে কাজ দিয়ে দিয়েছে। আসলে এই মধুসূদন হচ্ছে মণির দুঃসম্পর্কের এক দাদা বা ভাই তথা মণির পুরানো প্রেমিক। ওই জন্যই সে বারবার মধুসূদনকে এড়াতে চাইছে। একদিন ফণীভূষণ মণির জন্য একটা কানের দুল নিয়ে আসে। মণি কতকটা সেটা ছিনিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে পড়ে দেখে। তার গহনার প্রতি এতটাই লালসা তথা লোভ ছিল যে সে গহনাগুলোকে সন্তানের স্নেহে কতকটা লালন পালনই করত।
তাই তার কাছের মানুষকেও সে কতকটা বিশ্বাস করতে পারত না। তাদের বাড়ির পুরানো চাকর ভগীরথ এতটাই বিশ্বস্ত, তারপরেও মনির তার ওপরে সন্দেহ আসে। তো ফণিভূষণ তাকে আশ্বস্ত করে যে তুমি আমাকে অবিশ্বাস করতে পারো, কিন্তু ভগীরথ আলাদাই, ও কখনোই এমন কাজ করবেই না। তো এর মধ্যেই একটা অঘটন ঘটে যায়। ফণিভূষণের গোডাউনে আগুন লেগে যায়। ব্যাস কিছুদিনের মধ্যেই তার ব্যবসা পুরোই চট। ফণিভূষণ খুবই চিন্তায় পড়ে যে সে একটা বড়সড় লস খেয়ে গেছে। এত টাকা সে এখন কোথা থেকে জোগাড় করবে? তখন মণি কথায় কথায় বলে যে তার গহনাগুলো নিলে হয় না। আসলে সে ফণিভূষণকে চেক করছিল। তো এই কথা শুনে যখন ফণিভূষণের মনে একটু আশার আলো জেগেছে, আর তখনই মণি কতকটা রাগান্বিত হয়ে তার গহনার বাক্স অন্য জায়গায় সরিয়ে ফেলে আর বলে কোনো অবস্থাতেই কোনো মতেই সে এই গহনা কাউকে দেবেই না। ফণিভূষণ বলে, আরে আমি তো গহনা চাইনি, তবে আমাকে কয়েকদিনের জন্য কলকাতায় যেতে হবে, কারণ টাকার জোগাড় যে করে হোক আমাকে করতেই হবে। কিন্তু মণিকে একা রেখে এখানে সে কি করে যাবে সেটা নিয়েই ভাবছিল। কিন্তু মণি এক কথাই বলে, তুমি যেতে পারো, আমি এই কদিন ঠিক মানিয়ে নিয়ে থাকতে পারবো। আসলে মনির তার স্বামীর থেকে গহনার প্রতি বেশি মোহ তথা ভালোবাসা ছিল। ও স্বামীর লস হোক লাভ হোক যাই হয় হোক, আমার গহনা আগে। তো এরপরেও মনি ভাবতে থাকে যদি কলকাতায় গিয়েও টাকার জোগাড় না হয় তাহলে তো শেষমেশ তার স্বামী তার গহনাগুলোই বিক্রি করে দেবে। এই আশঙ্কায় সে আবারও ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তো সে সিদ্ধান্ত নেয় সে এইবারে বাপের বাড়ি চলে যাবে, আর ওই জন্য সে মধুসূদনকে ডেকে পাঠায় আর তাকে বলে সে তাকে বাপের বাড়িতে একটু পৌঁছে দেবে। তো মধুসূদন প্রথমে কিছু ইমোশনালি ওই যেমনটা আর কি ঢঙের কথা হয় তেমন বলতে থাকে। তো যখন মণি সবটা খুলে বলে এবং তাকে গহনার বাক্স দেখায়, তখন সে বলে যে পরের দিনই তাকে বাপের বাড়িতে সে পৌঁছে দিয়ে আসবে। আসলে মধুসূদনকে কতকটা শান্তশিষ্ট মনে হলেও সে ভিতরে ভিতরে সুযোগ সন্ধানী তথা কামুক এবং লোভী। তো পরের দিন মণি যাওয়ার আগে তার সমস্ত গহনা একটি একটি করে তার সারা শরীরে পরে নেয় এবং তার চাদর দিয়ে ঢেকে নেয়। তো যাওয়ার সময় মধুসূদন বলে, তুমি এভাবে চলে যাচ্ছ, তোমার স্বামীর জন্য তোমার আফসোস হবে না? মণি বলে, হ্যাঁ হবে। উনি বলেছিলেন যদি টাকার জোগাড় হয় তাহলে আমার জন্য একটা নতুন গহনা নিয়ে আসবেন, কিন্তু আমি তো তোমার সঙ্গে চলে যাচ্ছি, ওই গহনাটা আর আমি পাবো না, এইটাই আফসোস। তো মধুসূদন কথায় কথায় বারবার বলতে থাকে যে সে গহনার বাক্স নিয়েছে কিনা। তখন মণি বলে বাক্স নেই না। মধুসূদনের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। তারপরে মণি যখন তার গায়ের চাদর সরিয়ে দেখায় তখন মধুসূদনের চোখটা চকচক করে ওঠে আর বলে যে তাকে না মেরে তার একটাও গহনা কেউ নিতে পারবে না। আসলে মধুসূদন তো মণির প্রেমিক ছিল, সুতরাং মধুসূদনের গুণ বেগুন সম্পর্কে সে ভালো মতোই অবগত ছিল। ওই জন্য সে মধুসূদনকে ঠিক বিশ্বাস করে না। ওই জন্য সে গহনাগুলো নিজের গায়ে পরে নিয়েছে, কারণ বাক্স নিলে কখন না জানি মধুসূদন সেটা নিয়ে পালিয়ে যায়। তার পুরানো প্রেমিক হওয়া সত্ত্বেও মধুসূদনের ওপরে তার বিন্দুমাত্র ভরসা নেই, আর তবে তাকে প্রাণে মারতে মধুসূদনের হয়তো একটু বাঁধতে পারে। তো এর কিছুদিন পরে ফণিভূষণ টাকার জোগাড় করে তার ব্যবসার সমস্ত ঝামেলা মিটিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরে সে আর মণিকে খুঁজেই পায় না। তো বাড়ির চাকর ভগীরথ খুব একটা যুক্তিযুক্ত উত্তর দিতে পারে না, কারণ মণি তো রাত্রেবেলায় পালিয়ে গেছে, সে কতকটা জানেই না। তো এরপরে মণিকে আর কোথাও পাওয়াই যায়নি। ফণিভূষণ মণিকে খুবই ভালোবাসত, সে একেবারেই ভেঙে পড়েছে। তো একদিন সে চেয়ারে বসে আনমনেই মণির জন্য আনা একটি নতুন হাড়ের বাক্স খোলে। তো বাক্সটি খোলা মাত্রই মণি যেন ঘরের এক কোণা থেকে অদ্ভুতভাবে খিলখিলিয়ে হেসে ওঠে। ফণিভূষণ কতকটা চমকে ওঠে। সে সঙ্গে সঙ্গে গহনার বাক্স বন্ধ করে দেয়, আর সে কতকটা খুশিও হয়। সে ভাবে যে তার মণি হয়তো ফিরে এসেছে, ওই জন্য এসে সঙ্গে সঙ্গে সারা ঘর বাড়ি খুঁজতে শুরু করে। কিন্তু ঘরে বা বাইরে সে কাউকেই দেখতে পায় না, শুধু বাইরে ভগীরথই বসে আছে, আর কেউ নেই। তো রাত্রেবেলা ফণিভূষণের সবে তন্দ্রা ভাব এসেছে, এমন সময় কেউ যেন এক গা ভর্তি গহনা পরে আস্তে আস্তে হেঁটে হেঁটে তার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। সে প্রথমটাই ভয় পেলেও ভাবে হয়তো মণি এসেছে, তাই সে এক দৌড়ে গিয়ে দরজাটা হাট করে খুলে দেয়। কিন্তু এ কি, বাইরে তো কেউই নেই। সে এইবারে মণি মণি বলে ডাকতে ডাকতে আবারও সারা ঘর খোঁজে, কিন্তু কেউ নেই। বেদনা, আশঙ্কা, ভয়ে ফণিভূষণ যেন কতকটা মনস্তাত্ত্বিকহীন হয়ে পড়ছে। তো পরের দিনটা ছিল পূর্ণিমা, কিন্তু ফণিভূষণের আর ঘুম আসছে না। সে যেন কিছু একটার অপেক্ষায় এখনো চোখ টেনে শুয়ে আছে। তার আনা ওই হাড়ের বাক্সটি পাশের টেবিলেই ছিল। ওই মায়াবী জ্যোৎস্না রাতেই হঠাৎ একটা নুপুরের ছমছম আওয়াজ আসতে থাকে। আওয়াজটি উঠোন পেরিয়ে ঘর পেরিয়ে ফণিভূষণের ঘরের দরজা খুলে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। ফণিভূষণ শিহরিত হয়ে ওঠে, তবে আজ সে খাটের থেকে নামে না। সে খাটে শুয়েই সবকিছু প্রত্যক্ষ করতে থাকে। সে দেখতে পায় শাড়ি পরিহিত একটি স্ত্রীলোক তার দিকে এগিয়ে আসছে। তার মুখটা কতকটা দেখা যাচ্ছে না, অথবা সেই ঘোমটার আড়ালে কোনো মুখই নেই।
ফণিভূষণ কতকটা আশায় আতঙ্কিত হয়ে বলে, মণি তুমি ফিরে এসেছো? ওই ছায়ামূর্তি শুধু ঘাড় নাড়ায়, অর্থ না। তারপরে সে শটান ফিরে তাকায় ওই টেবিলে রাখা গহনার বাক্সর দিকে। ফণিভূষণের কিছু একটা মনে হয়, সে সঙ্গে সঙ্গেই ওই গহনার বাক্স আগলে ধরে। ওই ছায়ামূর্তি একটা রক্ত জল করা হাসি দিয়ে তার হাত লম্বা করে ওই গহনার বাক্সটি ধরতে যায়, কিন্তু হাত কোথায়? এ তো শুধু কঙ্কাল। ফণিভূষণের শির দ্বারা দিয়ে যেন হিম স্রোত বয়ে যায়। সে কতটা আঁতকে ওঠে, আর ছায়ামূর্তি সেই কঙ্কালের হাত দিয়েই সেই গহনাটি ফণিভূষণের থেকে ছিনিয়ে নেয়। তো এই পর্যন্ত গল্প শেষ করে গোবিন্দ সেই আগন্তুককে জিজ্ঞাসা করে যে গল্পটি কেমন লাগলো। লোকটি বলে, গল্পটা খুবই ভালো, তবে অনেক ভুল আছে, আপনি আরো ভালো করে তথ্য সংগ্রহ করুন। তো গোবিন্দবাবু বলে যে আপনি জানলেন কি করে? তো তখন লোকটি উঠে বলে, আমার নাম শ্রী ফণিভূষণ সাহা, নমস্কার, বলে সে ভ্যানিশ হয়ে যায়। তো এই দৃশ্য দেখে গোবিন্দলাল তো পুরো ভয় পেয়ে যায়। সে সেখান থেকে পরিমরি করে দৌড়ে পালিয়ে যায়। তার ভূতের প্রতি কৌতূহল সারা জীবনের মতো মিটে গেছে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। রবি ঠাকুরের ছোট গল্প তো এমনই, শেষ হয়েও হইল না। সো আমরা তর্কে যাব না, এই গল্পের শেষটা নিয়ে তোমাদের কি ভাবনা সেটাও জানিও, আর গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।